নীলচক্র যেন অবশ্যই দর্শন করে প্রণাম করেন, কারণ নীলচক্র দর্শন করে প্রণাম করা, জগন্নাথ মন্দিরে হাজার হাজার কোটি কোটি লোক যায়, কিন্তু কেউ এই জিনিসটা জানে না। দুর্বল খুব তখনও। আমি শুধু নীলচক্রের দিকে তাকিয়ে বললাম যে মহাপ্রভু, তুমি তোমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে শক্তি, তার এক কণা আমাকে দাও। হাতে বা পায়ে বা সারা শরীরে এত শক্তি আছে, আমি কোনো টায়ার্ডনেস ফিল করছি না। একটা পোর্শন পরে এসে নিচ্ছি পুরীর মন্দির, হ্যাঁ 6 টন ছিল ওজন। সো বিশ্বাস করবেন না, বৃক্ষদেবতা কীটুঙের যে রূপ পাওয়া যায়, তার সাথে কিন্নর ঝাঁপ দেবে ওপর থেকে। কিন্নর সুইসাইড করেছে ওখানে, বিপদের সঙ্গে একদম। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি রেনেসা আপনাদের সঙ্গে। আজ আমরা আলোচনা করব পুরীর জগন্নাথ মন্দির নিয়ে, যেখানে বিশ্বাস, যেখানে যুক্তি তর্ক সব কিছু হার মেনে যায় শুধু বিশ্বাসের কাছে। এই মন্দিরও কোনো আশ্চর্যের থেকে কম নয়। কি রয়েছে এই মন্দিরে এমন কিছু জিনিস যা আজ অবধি আমরা আলোচনা করিনি, যা আজ অবধি আমরা জানি না। এই মন্দিরের ভিতরের অনেক বিষয়, তার উত্তর আজও কেন পাওয়া গেল না। এই মন্দিরের সঙ্গেই কি জড়িয়ে রয়েছে পৃথিবীর বিনাশ, সৃষ্টি? এই সবগুলোই কি মিথ নাকি সত্যি? আজকের এপিসোডে সেগুলোই আমরা ভাঙবো এক এক করে। আর আজকের এপিসোডে বলবার জন্য আমার গেস্ট, আসুন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ন্যাশনালে যাকে আপনারা দেখেছেন বহুবার, হিন্দিতে, ইংরেজিতে, আজ আবারও মাইথোলজি বাই রেনেসাতে আপনাদের আবদারে তিনি আবার এসেছেন। সূর্য সারথী রায়, নমস্কার, স্বাগত। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কেমন আছেন সূর্যদা? ভালো। কলকাতায় আপনাকে স্বাগত। আমার আজকের এপিসোডের প্রথম প্রশ্ন, আপনি প্রভু জগন্নাথকে নিয়ে বহু কাজ করেছেন এবং করছেন, কিন্তু এই কাজ করতে গিয়ে আপনাকে বহুবার যেতেও হয়। এই কদিন আগেও আপনি গেছিলেন পুরীতে জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরের কোন জিনিসটা আপনাকে সব থেকে বেশি অবাক করে, বিস্মিত করে? ওকে, তো প্রথমে একটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে জানাই যে চৈতন্য মহাপ্রভু, আগের এপিসোডে আমরা মহাপ্রভুকে নিয়ে অনেক আলোচনা করেছিলাম। তো মহাপ্রভু একটা জিনিস বলে গেছিলেন, জবন হরিদাসের জন্য বলেছিলেন, হরিদাস ঠাকুরের জন্য, কি যদি তুমি যারা জগন্নাথ দর্শন করতে পারছে না, ইভেন নর্মাল মানুষের জন্য, তারা যে নীলচক্র আছে, নীলচক্র যেন অবশ্যই দর্শন করে প্রণাম করেন, কারণ নীলচক্র দর্শন করে প্রণাম করা হচ্ছে কি 10 অবতার দর্শনের সমান। 10 অবতার দর্শনের সমান। আমরা আপামর বাঙালি এত যায় পুরীতে জগন্নাথ মন্দিরে, হাজার হাজার কোটি কোটি লোক যায়, কিন্তু কেউ এই জিনিসটা জানে না। স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী বলে গেছেন 10 অবতার দর্শনের সমান। পরের বার যাবেন অবশ্যই স্নান বেদি থেকে দাঁড়িয়ে, সবচেয়ে সুন্দর দেখা যায় নীলচক্রটাকে, ওখান থেকে দাঁড়িয়ে প্রণাম করবেন। তো এর মহিমাটা আমি বলছি এবার, আমার ব্যক্তিগত যেটা এক্সপিরিয়েন্স হয়েছিল, এটা 2013 কথা। সেবার আমি দিল্লি থেকে পুরুষোত্তম এক্সপ্রেসে রথের জন্য যাচ্ছি। নবযৌবন দর্শনের দিন গিয়ে সকালে পৌঁছাবার কথা, পৌঁছেছি, কিন্তু ট্রেনে যা হয়, তখন তো ইন্ডিয়ান রেলওয়েজের খাবার এত ভালো হতো না, তো ট্রেনের খাবার খেয়ে আমার ডায়রিয়া টাইপস হয়ে যায়। তো আমি গিয়ে পৌঁছেছিলাম নবযৌবনের আগের দিন, 2 দিন আগে। নর্মালি যেটা করা উচিত ফ্রম আ সিকিউরিটি প্রোটোকল, আপনি রথের সময় যদি দর্শন করতে যান, তার 2 দিন আগে ঢুকে যাওয়া উচিত পুরীতে। মানে শুক্রবার যদি রথ হয়, ইউ শুড বি দেয়ার বাই ওয়েডনেসডে, মানে বুধবারের মধ্যে আপনার পৌঁছে যাওয়া উচিত। কারণ বৃহস্পতিবারও রথ টানাটা হয়, কারণ বৃহস্পতিবার আপনার যেখানে রথ তৈরি হয় শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের সামনে, যেটাকে আমরা রথখলা বলি, রথখলা থেকে রথগুলোকে টেনে এনে সিকিউরিটি ফোর্সেস, অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন সবাই টেনে এনে মন্দিরের সামনে 3টে ব্লকে প্লেস করে, মানে যেরকমভাবে আমরা দেখে থাকি সবাই রথের সময়। তো আমার ইচ্ছে ছিল ওটা টানবার, আর এবং তখন সাধারণ মানুষকে হাত দিতে দিত। এখন অতটা দেয় না, ইনফ্যাক্ট দেয়ই না, ব্যারিকেড করে দেয় পুরো। তো এবার আমি গিয়ে পৌঁছেছি, খুব খারাপ অবস্থা, অবভিয়াসলি যা হয়, বাথরুমে বারবার আসা যাওয়া, সো খুব দুর্বল হয়ে গেছিলাম। তো ওআরএস যেরকম ছিল সাথে ছিল, খেয়েছি ঠেয়েছি।
কিন্তু বুধবার দিন পৌঁছেছি, তো বৃহস্পতিবার টানা হবে। ওটাকেও ওই প্রসেসটাকেও বলা হয় দক্ষিণামর, রথের আচ্ছা। প্রসেসটাকে। তো দক্ষিণামর শুরু হওয়ার আগে তো আমি গিয়ে দাঁড়িয়েছি, রথের দড়ি ধরে টানবো। প্রথমে মহাপ্রভুর রথ থাকে, তারপরে দেবী সুভদ্রা রথ, লাস্টে থাকে তালুধ্বজ মানে বলভদ্রর রথ। তো প্রভুর রথে ধরে রশ্মিটা এত মোটা তো রশ্মি হয়, তো আমার এত বড় পাঞ্জাতে পুরো এসে যায় ওটা আর কি। ধরে দুর্বল খুব তখনও, আমি শুধু নীলচক্রের দিকে তাকিয়ে বললাম যে মহাপ্রভু, তুমি তোমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে শক্তি তার এক কণা আমাকে দাও এই 3 দিনের জন্য, যাতে আমি রথটা কাটিয়ে নিয়ে যেতে পারি। বলে রথ টানা শুরু হলো। আমি রথ টানতে শুরু করলাম। একে একে, আপনি বললে বিশ্বাস করবেন না, একে একে আমি 3টে রথ পুরো টানলাম। এবং তখন ছিল পুরনো পুরী, এখন করিডোর ছিল না। হেমার মঠ ছিল, মাঙ্গু মঠ ছিল, পিছনে মা কালীর মন্দির ছিল। তো আমি বলভদ্রের রথ টেনে, বলভদ্রের রথ টানাটা সবচেয়ে ডিফিকাল্ট, কারণ ওটা ফ্যাগ এন্ডে একদম কর্নারে প্লেস করা হয়, এবং বড়দণ্ডের যে রাস্তার কার্ভেচার, তাতে ওটা এরকমভাবে এসে এইরকমভাবে আসে, এসে আবার একদম এরকমভাবে আসে, মানে এরকম আসলো এরকম আসলো। বুঝতে পারছেন কতটা মুশকিল অত বড় একটা জিনিসকে টেনে এরকমভাবে টার্ন করি কোনায় এনে প্লেস করা, এই কোনায় এক্সট্রিম কর্নারে। তো ওটাকে টেনে এনে ওই স্লটে প্লেস করার জন্য আমরা যারা টানছি সামনে থেকে, তাদের একদম ভিতর অবধি অনেকটা যেতে হয়। তো সেই ভিতর অবধি টেনে টেনে গেছিলাম। তো টানা যখন শেষ হয়ে যায়, আমি দেখি আমার হাতে বা পায়ে বা সারা শরীরে এত শক্তি আছে, আমি কোনো টায়ার্ডনেস ফিল করছি না। এবং আমার হাতের এই মাসলগুলো, যে বিশ্বাস করতে চায় করবে, যে করতে চায় না করে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটাই শুধু বলতে পারি, এই এত বড় হয়ে গেছিল। কি বলছেন? হ্যাঁ। এবং আপনার সেটা ছিল আমার কাছে 3 দিন, যতদিন আমি পুরীতে ছিল 3 দিন ছিল। এবং আডপ মণ্ডপ বিজে, যখন মহাপ্রভু রথের থেকে নেমে গুন্ডিচার মধ্যে যায়, ওটাকে অডপ মণ্ডপ বিজে বলা হয়। অডপ মণ্ডপ বিজে শেষ করে আমি যখন পরের দিন ট্রেনে উঠলাম, ট্রেন বিশ্বাস করবেন না, ভুবনেশ্বর ক্রস করে যখন এগিয়ে গেলো, তখন আস্তে আস্তে আমার হাত নর্মাল হতে শুরু হয়ে যায়। ঠিক ওই 3 দিনের জন্যই শক্তিটা দেওয়া হয়েছিল, আবার যখন শেষ হয়ে গেল দরকার নিয়ে নিল। কি বলছেন আপনি? হ্যাঁ, গায়ে আপনি কাঁটা বিশ্বাস দিচ্ছে। করবেন না। আর ওখানে তো ওই দক্ষিণামর যখন হয়, তখন তো আর অত লোক থাকতো না, এত ক্রেজও ছিল না ব্লগারদের জন্য এখন যেরকম ক্রেজ হয়ে গেছে, ভিড় হয়ে গেছে, উইচ ইজ ওয়াই দ্য ফোর্সেস আর কাইন্ড অফ ফোর্স টু কর্ডন অফ ফর সেফটি। তখন এসব ছিল না, আজ থেকে 13-14 বছর আগে। তো তখন কম লোক থাকতো, সো অটোমেটিক্যালি প্রেশার, যারা টানতো তাদের উপর অনেক প্রেশার পড়তো। এবং অত বড় রথগুলোকে টেনে এনে 3টে রথ টানা, মুখের যে কথা নয়। আমি বলছি, আমি গতবারও টেনেছি, গত বছরও আমি টেনেছি। ইট টেকস ট্রিমেন্ডাস স্ট্যামিনা অ্যান্ড স্ট্রেংথ, স্পেশালি আপনার সোলার প্লেক্সিসে। এইখানে সোলার প্লেক্সাস যেটা হয়, চাপ লাগে। প্রচণ্ড থাকে। এইখানে তো থাকেই, কাফ মাসল, হ্যামস্ট্রিং, এগুলো তো লাগেই, বাট যেটা মেন লাগে এই জায়গাটা থেকে, ওটার জন্য প্রচণ্ড স্ট্যামিনা দরকার হয়, স্ট্যামিনা অ্যান্ড স্ট্রেংথ। এটাই তো প্রভুর কৃপা, এটাই বোধহয় পুরীর মন্দিরের এবং রথের মাহাত্ম্য। তো এটা আমি একটা আপনাকে আধ্যাত্মিক দিক থেকে বললাম। মন্দিরের যে আর্কিটেকচার, যেটা ওটা কর্বেলিং পদ্ধতিতে তৈরি হয়েছে মন্দিরটা, যেখানে পাথরগুলোকে এগিয়ে এগিয়ে রেখে ইন্টারলকিং সিস্টেমের ব্লক করে আপনার একটা আর্চের মতন করে নিয়ে গেছে, যেটাকে আমরা বিমান বলি বা দেউল বলি। গর্ভগৃহকে অবভিয়াসলি বড় দেউল বলা হয়। এবার ওইখান থেকে 1990 সালের 13ই জুন একটি কর্বেল বা একটা পাথর কর্বেলের একটা পোর্শন পরে এসে নিচে। পুরীর মন্দির। হ্যাঁ, 6 টন ছিল ওজন। সো বিশ্বাস করবেন না, ওই পাথরটা অনেক দিন পড়েছিল, বোধহয় কোভিডের আগেও আমি দেখেছি, প্রি কোভিডেও যখন গেছি তখন দেখেছি। রিসেন্ট টাইমসে ওরা সরিয়েছে, এখন আর নেই। পাথরটা যখন পড়েছিল তখন কিন্তু ওখানে কেউ ছিল না, অ্যান্ড আপনার কেউ ইনজিওর্ড হয়নি। মানে মারা যাওয়া তো দূরের কথা, 6 টন পাথর পড়লে লোক শেষ, কিন্তু কেউ ইনজিওর্ডও হয়নি। আপনি বলছিলেন পুরীর মন্দিরের একটা অসাধারণ বৈশিষ্ট্য,
আপনি কি জানেন আজকে তো একাদশী, একাদশীর দিন আপনি পুরীর মহাপ্রসাদ খেতে পারেন। একাদশীর দিন অন্ন খেতে বারণ, কারেক্ট, অ্যাজ পার প্রসেস। তো কিন্তু আপনি জগন্নাথের মহাপ্রসাদ খেতে পারবেন একাদশীর দিন। কেন? কারণ একাদশীকে হাত বেঁধে গর্ভগৃহের পিছনে রেখে দেওয়া হয়েছে। একাদশীর অহংকার হয়ে গেছিল, সেই জন্য একাদশীকে বেঁধে রেখে দিয়েছে। সিমিলারলি যেরকম কাঞ্চি গণেশকে রেখে দিয়েছে। কাঞ্চি গণেশও হচ্ছে গিয়ে তান্ত্রিক ফর্ম অফ গণেশ, উচ্ছিষ্ট গণেশ রূপ। তো কিন্তু যেহেতু পুরুষোত্তম দেব ওনাকে হারিয়ে নিয়ে এসেছিল, ওনাকে পিছনে হাত বেঁধে রেখে দেওয়া হয়েছে, মানে হাত বেঁধে নয়, পিছনে রেখে দেওয়া হয়েছে কাঞ্চি গণেশকে। চৈতন্য মহাপ্রভুর মানে আঙ্গুলের ছাপের কথা আমি বলেছি। আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, আপনি জিজ্ঞাসা করছিলেন আর্কিটেকচারালি কি অদ্ভুত ব্যাপার। আমরা যখন পুরীর নিচে গুপ্ত শহরটা নিয়ে আলোচনা করছিলাম, একটা পয়েন্ট আমার মাথা থেকে বেরিয়ে গেছিল তখন ডিসকাশনের মধ্যে, এত পয়েন্টের মাঝখানে। সেটা হচ্ছে গিয়ে পুরীর মন্দিরে যে জলের কূপ আছে, জানেন তো, জলের কূপ আছে, গঙ্গা যমুনা, এগুলো, এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে গঙ্গা যমুনা ওখানে কি করে আসলো, তাই না? আপনি যদি কন্টিলো নীলমাধব মন্দিরে যান নয়াগড়ে, ওখানেও সেম জিনিস আছে। নারায়ণের পায়ের ওপর দিয়ে গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে, বিগ্রহের ওপর দিয়ে ওই জল নিয়ে দেওয়া হয়। কোথা থেকে আসে এগুলো? এগুলো প্যালিও চ্যানেলস। লেটস লুক অ্যাট ইট সায়েন্টিফিক্যালি। পসিবলি যেটা আর্কিওলজিক্যাল এক্সকাভেশন করলেও বেরোতে পারে, বাট যে টানেলসগুলোর কথা হচ্ছে, ওগুলো জলের টানেলও হতে পারে যেখান থেকে জলগুলো আসছে। অ্যান্ড এইগুলো নর্মালি যে ক্ষেত্রে হয়ে থাকে, আমার কুরুক্ষেত্র যেহেতু একটি রিসার্চ এরিয়া, কুরুক্ষেত্রের উপর আমরা প্রজেক্ট করেছিলাম। কুরুক্ষেত্র ইউনিভার্সিটিতে একটা স্পেশাল সেল আছে যারা সরস্বতী নদীর ওপর রিসার্চ করছে। আমি তাদের সাথেও যোগাযোগ রাখি, তাদের যে হেড, তাদের সাথেও আমার রিসার্চের বেসিসে কথা হয়, কারণ হি ইজ ওয়ান অফ মাই গাইডস অ্যান্ড মেন্টার্স, লেটস বি অনেস্ট। সো এবার কি হয়, কুরুক্ষেত্রের ক্ষেত্রেও, মানে সরস্বতী নদীর ক্ষেত্রেও দেখা যাচ্ছে ওনারা রিসার্চ করে বার করেছেন জিপিআর করে, এন্ডোস্কোপিক ক্যামেরা নিয়ে, যে আপনার প্যালিও চ্যানেলস যাচ্ছে। প্যালিও চ্যানেলসগুলো কী হচ্ছে? প্যালিও চ্যানেলস হচ্ছে গিয়ে মাটির একদম তলায়, যখন একটা ওপরের স্ট্রিমগুলো ধরুন গায়েব হয়ে গেছে, কিন্তু তলা দিয়ে, মাটির নিচে, অনেক নিচে দিয়ে ওটা ট্রিকলস বা পাতলা করে চলছে। এবার কেউ যদি ওই পার্টিকুলার নদীটাকে বা ওয়াটার বডিটাকে রিভাইভ করতে চায়, দে ক্যান ইউজ দ্যাট প্যালিও চ্যানেল। এই প্যালিও চ্যানেলগুলো আরও কার্যকারিতা আছে। এগুলোকে কাল্টিভেশন বা ইরিগেশনের জন্য ব্যবহার করা যেতে পারে, কোনো ওয়াটার বডিকে রিচার্জ করার জন্য ইউজ করা যেতে পারে, কোনো নদী নালার সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে ডিস্ট্রিবিউটারির সাথে রিচার্জিংয়ের জন্য। এবং এই সেলটি সরকারকে এর ওপর অনেক রকম তথ্যও দিয়েছে যে কীভাবে এগুলোকে ইউজ করা যেতে পারে। সো আই প্রাইমারিলি প্রিজিউম দ্যাট গঙ্গা যমুনা যেটা আসছে, দিজ আর প্যালিও চ্যানেলস সায়েন্টিফিক্যালি স্পিকিং, উইথ সামহাও তখনকার দিনে যখন আপনার ধরুন চোরাগঙ্গা দেব, আমি সেই জন্য একটা কথা বলেছিলাম, চোরাগঙ্গা দেব কিন্তু পুরো সিটিটাকে রিঅর্গানাইজ করেছিলেন, রিসারেক্ট করেছিলেন, অনেকগুলো শাহী তৈরি করেছিলেন, মার্কেন্ডেয় শাহী, রাইট, গৌড়বট শাহী অনেক পরে হয়েছে, গৌরাঙ্গর সময় হয়েছে, মুচি শাহী, তারপরে আপনার নরেন্দ্র সরোবর, যেখানে ওই শাড়িটার নাম মনে আসছে না। তো যাই হোক, এরকম করে করে শাড়িগুলো উনি তৈরি করেছিলেন, এবং তার সাথে আখাড়াও তৈরি করেছিলেন মন্দিরকে, এলিট কমান্ডো ফোর্স মন্দিরের। এই যে মন্দির দাঁড়িয়ে আছে, সোমনাথ পড়ে গেল, কাশী পড়ে গেল, পুরী কেন পড়েনি? কখনো কেউ চিন্তা করেছে? অথচ পুরীর ওপর সবচেয়ে বেশি আক্রমণটা হয়েছে, 18টা আক্রমণ হয়েছে পুরীর ওপর। আমরা বলি সোমনাথকে 17 বার অ্যাটাক করা হয়েছে, অলদো ইট ইজ নট 17 টাইমস, ইট ইজ 12 টাইমস, বাট ওরা পড়ে গেল, ওই মন্দিরগুলো পড়ে গেল, এই মন্দিরটি পড়লো না কেন? তাও আবার ইস্টার্ন ইন্ডিয়াতে থেকে, যেখানে আফগান, দিল্লি সুলতানেট, বেঙ্গল সুলতানেট, মুঘল সুলতানেট সবাই অ্যাটাক করেছে, ইনক্লুডিং আওরঙ্গজেব। ইটস বিকজ অফ দ্যাট এলিট ফোর্স। এবার এলিট ফোর্স কী করে তৈরি করা হয়েছিল, কী হয়েছিল, সেটা একটা আলাদা ইন্টারেস্টিং এপিসোড, ভেরি ইন্টারেস্টিং এপিসোড। সেখানে অনেক কিছু জানবার আছে। এই মুহূর্তে পুরীতে শাহিজাট বলে একটি অনুষ্ঠান হচ্ছে, ওপেন স্ট্রিট থিয়েটার। এই শাহিজাট হচ্ছে কি ওই কমান্ডো ফোর্সের বাই প্রোডাক্ট। তো
উনি অনেকগুলো জিনিস করেছিলেন এবং এই যে শাড়িগুলো বানিয়েছিলেন এগুলোকে ক্যাটেগরি ওয়াইজ সেবায়েতদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন, যে এই ক্যাটেগরি সেবায়েত এইখানে থাকবে, এই ক্যাটেগরি সেবায়েত এইখানে থাকবে। আর প্রত্যেকটা শাড়ি থেকে এরকম জগাঘর ক্রিয়েট করা হয়, জগাঘর থেকে আখাড়া ক্রিয়েট করা হয়, করে সেখান থেকে এলিট ফোর্সেসতে ট্রেন করা হতো। ওয়েল অর্গানাইজড এলিট ফোর্স, আই মিন ইটস আ গুড মেকানিজম, ভেরি গুড মেকানিজম। এবং এই এলিট ফোর্সেসরা নট জাস্ট দ্যাট দে ওয়ার আ ফাইটিং ফোর্স, শুধু যুদ্ধকলায় তারা নিপুণ ছিল না, তারা শাস্ত্রও পড়াশুনো করতো, তারা মহাকাব্য পড়তো, পুরাণ পড়তো, বেদ উপনিষদ পড়তো, এ কারণে তারা মহাপণ্ডিত হতো। তার পারফেক্ট উদাহরণ হচ্ছে চাকি খুন্টিয়া। মানুষ চাকি খুন্টিয়াকে চেনে না। চাকি খুন্টিয়া ছিল সেবায়েত, খুন্টিয়া সেবায়েত এবং মহারানী লক্ষ্মীবাইয়ের গুরু, কুলগুরু। কাশীতে লক্ষ্মীবাইয়ের বাড়িতে উনি যেতেন এবং লক্ষ্মীবাইয়ের সাথে ওনার এত ভালো সুসম্পর্ক ছিল, পরিবারের সাথে নয়, মানুষ সাথেও, যে বিয়ের পরেও যখন উনি এতে চলে যান, আমাদের ঝাঁসিতে চলে যান, উনি ওখানেও যাতায়াত করতেন। সেই জন্য মানু যখন 1857 রিভোল্ট হলো, তখন মানু ওনার আন্ডারে 3000 ঘোড়সওয়ার দিয়েছিল এবং মানুর সাথে টাটিয়া টোপে, যে নানা সাহেব বলে বিখ্যাত, এরা তিনজন মিলে অনেক স্ট্র্যাটেজি বানাতো। আপনি ভাবুন, আমরা এই ইতিহাসটা জানি না, এই ইতিহাস নিয়ে কোনো চাকি খুন্টিয়াকে উড়িষ্যার বাইরে কেউ জানি না। অসাধারণ ক্যারেক্টার। 8টা ল্যাঙ্গুয়েজ উনি জানতেন, 10টা বোধহয় নভেল লিখেছিলেন উনি। শুধু ধরা পড়ার পর ব্রিটিশার্সরা, যেহেতু একটা ধর্মীয় ব্যাপার আছে, তা আবার জগন্নাথ মন্দিরের পুরোহিত, পূজারী বা সেবায়েত, ওনারা ওনাকে ফাঁসি দেননি, 10 বছর জেলে রেখেছিলেন। তারপরে উনি বেরিয়ে এসে ওনার সেবা, লেখালেখি এইসবের মধ্যেই থাকতেন। সূর্যদা, এটা নাকি শোনা যায় যে পুরীর মন্দিরের ভিতরে সমুদ্রের কোনো শব্দ শোনা যায় না। এটা কি প্রাচীন বিজ্ঞান, মানে আর্কিটেকচারের খেলা, নাকি এটার মধ্যেও প্রভু জগন্নাথের যে ঐশ্বরিক ব্যাপার সেটা লুকিয়ে রয়েছে? দেখুন, এই জিনিসটা না, মানে কয়েকটা জিনিস আছে সত্যি কথা বলতে কি, জগন্নাথ মন্দিরের যেগুলো সত্যি আজও রহস্যময়। মানে যেটা আমি ন্যাশনালসেও বলেছিলাম এই পয়েন্টারের ওপর, যে আওয়াজ আসে না, ডেফিনেটলি আওয়াজ আসে না, আসে না। এবং ওখানে কানপাতা হনুমানও আছে, সবই আছে। এবার এই জিনিসটাকে আপনি আর্কিটেকচারাল মার্বেল হিসেবে ধরবেন, নাকি আপনি অলৌকিকতা বা দৈবিক কোনো প্রভাব বলে ধরবেন, সেটা মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি বিশেষে আমি ছেড়ে দেবো। আমি এটাকে মনে করি কুড বি ইদার ওয়েজ, দুটোর যে কোনো একটাই হতে পারে। সেই জন্য আমি উড়িষ্যার মন্দিরের যে ম্যানুয়াল, আর্কিটেকচারাল ম্যানুয়াল সেটাকে বলা হয় শিল্পশাস্ত্র একটু ঘাঁটছি এখন কারেন্টলি, যদি এর ব্যাপারে কিছু ইঙ্গিত পাওয়া যায় এবং কিছু। বাট ডেফিনেটলি একটা জিনিস আছে, আজ অবধি কোনো আর্কিওলজিস্ট এর কোনো সায়েন্টিফিক ডেফিনেশন দিতে পারেনি। এটা কিন্তু ঠিক, কোনো সায়েন্টিফিক ডেফিনেশন আসেনি এখনো এর। আরও একটা বিষয় শোনা যায় যে মন্দিরের চূড়ার ছায়া নাকি পড়ে না, এটা সত্যি? আমি এই বিষয়টাও চেক করেছিলাম। এখন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে মন্দিরের খুব কাছে জনবসতি, খুবই জনবসতি, এবং আপনি চিন্তা করুন একটা 200 ফিটের স্ট্রাকচার, তার ছায়াটাও তেমনি লম্বা হবে। এবার সেই ছায়াটা পড়ার জন্যও তো জায়গা চাই। এবার বাড়ি ঘরদোর যদি একদম কাছাকাছি লাগানো থাকে, সেখানে ওই ব্যাপারটাকে এস্টাবলিশ করাটাও খুব ডিফিকাল্ট। তো কুড বি, কুড নট বি, মানে এর উপর রিসার্চ আরও দরকার, আর একটু চেক করে দেখা দরকার। জগন্নাথ মন্দিরের কথা আমরা বলছি, প্রভু জগন্নাথের যে বিগ্রহ, সেটা দারু বিগ্রহ, কাঠের বিগ্রহ, কিন্তু তাও পচে না। এটা কি মানে প্রভু জগন্নাথের মাহাত্ম্য, নাকি আবার ওই এনসিয়েন্ট যে সায়েন্স, মানে প্রাচীন ভারতের বিজ্ঞান, বা তারা মুনি ঋষিরা এমন কিছু, বা কারিগররা, ইঞ্জিনিয়ার্সরা, তারা এমন কিছু পদ্ধতি জানতেন যার ফলে এটা হয়েছে? এর 3টে দিক আছে। এক হচ্ছে গিয়ে বৃক্ষ দেবতা কিটুঙের কথা আমি আগেই বলেছি, শবরদের
দেবতা উনি, এবং যে রূপটা দেখা যাচ্ছে ইটস হায়েস্ট ফর্ম অফ ডেন্ড্রোলিট্রি, সেটাও বলেছি। এবং বৃক্ষ দেবতা কিটুংয়ের যে রূপ পাওয়া যায় তার সাথে জগন্নাথের প্রেজেন্ট রূপ একেবারে হুবহু মিলে যায়। শুধু আপনার হাতগুলো যেগুলো বার করা আছে সেগুলোর জায়গায় গাছের ডাল থাকে, এটাই ফারাক। তো এবার কথা হচ্ছে যে মানে একই রকম একদম। একদম একরকম। আপনাকে আমি সেই জন্য সম্বলপুর, যার নামে দেবী সমলেশ্বরী বা যাকে স্তম্ভেশ্বরী বা খাম্বেশ্বরী হিসেবেও সবরা পুজো করে থাকে, তার সাথেও আমি তুলনা করেছিলাম, জাস্ট এই কারণেই। দ্বিতীয় কথা হচ্ছে যে ডেফিনেটলি ট্রিটমেন্ট তো কন্টিনিউয়াস চলতে থাকে। প্রভু জগন্নাথের যে এত রীতিনীতি হয় তার মধ্যে অনেক রকম ট্রিটমেন্ট, ওনার সারা শরীরে চন্দন লাগানো, তেল লাগানো, অনেক অনেক কিছু প্রাকৃতিক, রাসায়নিক বলবো না, লাগানো, যেগুলো আপনার শবরদের থেকেই এসছে। ওই যে ট্রেডিশনটা, দেবতার অর্চনা করা, তাকে জল দিয়ে স্নান করানো, তাকে সুন্দর জিনিস পারফিউম টাইপস কিছু লাগানো, তেল লাগানো, কিছু লাগানো, সেগুলো কিন্তু আপনার শবরদের থেকে এসছে। ইনফ্যাক্ট মহাপ্রসাদ যে হচ্ছে, মহাপ্রসাদে যে উড়িষ্যার যে ফেভারিট ফুড ডালমা, বা মহাপ্রসাদ যেরকমভাবে হচ্ছে, আপনি দেখুন জঙ্গলে আপনার কাছে অত তেল মশলা এইসব কিছু নেই। আপনি কি করছেন, একটা পট নিচ্ছেন, পটের মধ্যে ডাল, চাল, সবজি কেটে ওর মধ্যে দিয়ে আপনি আগুনে চড়িয়ে দিচ্ছেন বেয়ার মিনিমাম মশলা দিয়ে, হার্বস দিয়ে বেসিক্যালি। ডালমা কি? ডালমা তো তাই। আপনি বাকি যে মহাপ্রসাদগুলো হচ্ছে, খিচড়ি যেভাবে তৈরি হচ্ছে, খিচড়িও তো একইভাবে তৈরি হচ্ছে। ইটস অ্যান এনশিয়েন্ট স্টাইল অফ কুকিং উইচ হ্যাজ কাম ফ্রম দ্য ট্রাইবালস। এবং এটা খুব ভালো হজমও হয়, ভীষণ ভালো হজম হয় আপনার, মানে অ্যান্ড আপনার শরীরের পক্ষেও ভীষণ পুষ্টিদায়ক, তাই না? তো এছাড়া আপনার খারাপ হয় না আমি বলবো না, কারণ যদি তাই না হতো তাহলে শাস্ত্র অনুযায়ী সেই বিধান হতো না কি 8, 12 বা 19 বছরে চেঞ্জ করার জন্য। ওটারও পিছনে নিশ্চয়ই কোনো সায়েন্টিফিক কারণ আছে, যেটা আমরা আজ অব্দি উদ্ঘাটন করতে পারিনি, মানে বার করে আনতে পারিনি, বাট কিছু না কিছু কারণ নিশ্চয়ই আছে যার জন্য ওই শরীরটাকে চেঞ্জ করা হয় ওই সময়, ওই 8, 12 বা 19 সালের এতে। তো ওটা স্কন্দ পুরাণ বা আপনার পুরুষোত্তম মাহাত্ম্যতে যেগুলো, বা নীলাদ্রি মহোদয়া বা মাদলাপাজিতে যেরকম ডেফিনিশন দেওয়া আছে যে এই সময় এই জিনিসটা করতে হবে, এই রীতিনীতিটা করতে হবে, তার এই কন্ডিশনস, সেই হিসেবেই ওগুলো করা হয়। জগন্নাথ টেম্পলের ওপর দিয়ে নাকি কোনো পাখি যায় না, কিন্তু এবারে আমরা দেখলাম যে একটা না, পাখি অনেক দিন ধরেই ঘুরছে, যখনই কিছু খারাপ হচ্ছে তার আগে পাখি ঘুরছে। এটা কি খারাপ সংকেত? মানা হয় খারাপ সংকেত, কারণ নর্মালি আমি আপনাকে বলছি, কোভিডের আগে আমি কোনোদিনও পাখি দেখিনি এত বছরে, বাট কোভিডের থেকে, ওই সময় থেকে ধরুন 2020 ওই সময় থেকে এই পাখির আনাগোনাটা আমি রেগুলার দেখছি। এটা কিন্তু ফ্যাক্ট, এটা আমি নিজের অবজারভেশন বলছি। পিপল মে অ্যাগ্রি অর নট অ্যাগ্রি, উইচ ইজ ফাইন, বাট এটা আমি দেখেছি। পুরীর সমুদ্রর যে ধরনটা সেটা এখন বদলে গেছে, আমরা রাফ হয়ে গেছে, রাফ হয়ে গেছে, রাফ হয়ে গেছে। জেলিফিশ প্রচুর আসছে, জেলিফিশ প্রচুর আসছে, যেটা আপনার কালিঙ্গান মেরিটাইম ট্রেড নিয়ে রিসার্চ করলে যে এনশিয়েন্ট নেভিগেশনাল টেকনিক্সগুলো সিফেয়ারার্সরা বা সদবা যাদের বলা হতো, সদবাদের যে নেভিগেশনাল টেকনিক্সগুলো আছে, তাতে আপনি শুনলে অবাক হয়ে যাবেন ওনারা কীভাবে টর্নেডো বা সাইক্লোন আসতে দেখতেন। ওখানে ওনারা জাহাজ থেকে লক্ষ্য রাখতেন যে জলের ওপর সারি সারি লাল কাঁকড়া ভাসছে কিনা। সারি সারি লাল কাঁকড়া ভাসা বা জীবজন্তু বেশি পরিমাণে, অনেক বেশি পরিমাণে জলের ওপর উঠে আসা, এটা হচ্ছে কি সংকেত যে আপনার টর্নেডো আসবে 2 দিনের মধ্যে। ওনাদের কিছু নেভিগেশনাল টেকনিক্স অসাধারণ ছিল। যেমন ওনাদের কাছে একটা বিশেষ ধরনের পাখি ছিল যেটাকে বলা হতো দিশা কাকো। দিশা কাকো, দিশা মানে ডাইরেকশন, অ্যান্ড কাকো মিনস আ ব্রিড অফ বার্ড, নট আ কাক আমরা যে কাককে চিনি। ইটস আ breed of bird which was very specialized, extremely trained to locate the coastline or the shoreline, পার দেখার জন্য। এটা চোলারা ইউজ করতো, কালিঙ্গানসরা ইউজ করতো, বাংলাতেও ইউজ হতো। নেচারের সাথে অনেক বেশি কানেক্টেড ছিল, যেটা আমরা এখন না নেই। আমরা যদি একেবারে জিওলজিক্যাল ব্যাপার স্যাপারে যাই, তাহলে ইউরেশিয়ান প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের যে সংঘর্ষ, হিমালয়ের উৎপত্তি বা এখন আবার সেই ঢুকে যাওয়া, সব মিলিয়ে বলা হচ্ছে যে
একটা বিভৎস ঘটনা ঘটবে। আবার ওইদিকে আমরা দেখছি যে পুরীর যে ধ্বজা সেটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে একটা পাখি। আমি আগের দিন আপনাকে আরেকটা কথা বলেছিলাম, নারদীয় পুরাণে যে বর্ণনা দেওয়া আছে মহাপুরুষের আর মহাপুরুষ আসবার আগের যে মূর্তি উঠে আসা, যেটা হচ্ছে এখন চারদিকে, মহারাষ্ট্র থেকে আসাম, পাঞ্জাব, বেঙ্গলে তো আসছেই, বেঙ্গল এবং বাংলাদেশেও আসছে, হ্যাঁ, উড়িষ্যাতেও আসছে, এমপিতেও আসছে, কোথাও শিবলিঙ্গ উঠছে, কোথাও নারায়ণের বিগ্রহ উঠছে, কোথাও মায়ের বিগ্রহ উঠছে, কোথাও অ্যাবসলিউটলি। কেউ মানুক না মানুক, আই ডোন্ট কেয়ার, বাট যা লেখা আছে এবং যা হচ্ছে আমি শুধু সেই দুটো বিবরণ দিচ্ছি। পুরীর মন্দির কি একদিন ধ্বংস হয়ে যাবে এরকম, যেদিন এই পৃথিবীর বিনাশ হবে? দেখুন, আর ভবিষ্য মালিকা যদি দেখেন আপনি, হ্যাঁ সেখানে লেখাই আছে যে ঠাকুর জাজপুরের দিকে চলে যাবে, নয়তো ছাতিয়ার দিকে চলে যাবে, 22 ডুবে যাবে, মন্দিরে রক্ত দেখা যাবে। এই সপ্তাহেই মন্দিরে রক্ত দেখা গেছে। কি বলছেন? হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার গত 3 বছর ধরে দেখা যাচ্ছে। হ্যাঁ, মন্দির বন্ধ করার সময় রাতের বেলা দেখা গেল মন্দিরের রক্ত, বা ভোরবেলা যখন ভিতরচা মহাপাত্র দরজা খুললো তখন দেখা গেল ভিতরে গিয়ে উনি দেখলেন রক্ত, বা বমি, বা মানুষের মল। কি বলছেন? হ্যাঁ, আমি নিজে ফেস করেছি। আমি ডিসেম্বরের 2023-এর ঘটনা, মিড ডিসেম্বরে গেছিলাম, 4:30 পৌনে 5টার সময় মন্দিরে পৌঁছে গেছি যে মঙ্গল আরতি দর্শন করব বলে। মন্দির বন্ধ রয়েছে, গিয়ে খুললো 8:45, 7:30 পৌনে 8টায় গিয়ে খুললো মন্দির। মহাস্নান হলো, ওই রকম কেসে মহাস্নান হবে মন্দিরে, মহাস্নান করে ধৌত করে সম্পূর্ণ পবিত্র করা হবে মন্দিরকে, তারপরে মন্দির খোলা হবে। অ্যান্ড ভবিষ্যমালিকাতে এসব লেখা আছে, কিন্নর ঝাঁপ দেবে ওপর থেকে, কিন্নর সুইসাইড করেছে ওখানে, মন্দিরে রক্ত পাওয়া যাবে, আবার মন্দিরে রক্ত পাওয়া যাবে, মাঝখানে কিছুদিন ছিল না, আবার এই সপ্তাহে পাওয়া তার মানে গেছে। কি আরো গুরুতর বিপদের সংখ্যা? একদম একদম একদম। ভবিষ্যমালিকা কি? ভবিষ্যমালিকা হচ্ছে কি, আমি আগের দিন আপনার উড়িষ্যার পঞ্চসখার কথা বললাম, অচ্যুতানন্দ দাস, জগন্নাথ দাস, বলরাম দাস, যশবন্ত, অনন্ত, এনারা লিখে গেছেন। এটি ভবিষ্যৎবাণীর মতন টেক্সট, এবং তাছাড়াও আরও অনেক কিছু আছে, মেডিসিনাল ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, অনেক কিছু আছে, অ্যাস্ট্রোনমি, বাট মেইন যেটা আছে ফরচুন টেলিং, ফিউচার প্রেডিকশন। তো সেইখানে এইসব লেখা আছে, এবং এবং হচ্ছেও, সেই অনুপাতে হচ্ছেও। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ভবিষ্যমালিকাতে বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিয়েশনও লেখা আছে ওখানে। হ্যাঁ, আচ্ছা, ভবিষ্যমালিকা আপনি ছেড়ে দিন, ভবিষ্যমালিকা আপনি 2 মিনিটের জন্য ছেড়ে দিন। আপনি চলে আসুন, ভবিষ্যমালিকা লেখা হয়েছিল 16th সেঞ্চুরি, আপনি চলে আসুন 12th সেঞ্চুরি, আর্লি 12th সেঞ্চুরি। জয়দেব গোস্বামী, বাংলার জয়দেব, যে কেন্দুলি গ্রামে বাংলা উড়িষ্যার রসগোল্লা নিয়েও লড়ে, জয়দেবকে নিয়েও লড়ে, কেন্দুলি নিয়েও লড়ে। লড়াই আর অনন্তকাল ধরে চলছে। যাই হোক, তো উইদাউট গেটিং ইনটু দ্যাট সেগমেন্ট, জয়দেব গোস্বামী তার গীতগোবিন্দতে যখন দশাবতার স্তোত্র লিখছেন, কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে, কেশবধৃত কুর্ম শরীর জয় জগদীশ হরে, কেশবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে, উনি বুদ্ধকে সার্টিফাই করে দিচ্ছেন দশাবতারের মধ্যে। আবার সেখানেও এও লেখা আছে, কেশবধৃত কল্কি শরীর ম্লেচ্ছ দমন জয় জগদীশ হরে। ম্লেচ্ছ দমনও লেখা আছে ওখানে, যে কেউ খুলে পড়তে পারে, ইন্টারনেটেও অ্যাভেলেবেল আছে। ইটস নট দ্যাট আই এম কুকিং আপ সামথিং। তার মানে কি আমরা বিনাশের খুব কাছাকাছি? খুব কাছাকাছি, খুব কাছাকাছি। ওয়ার্ল্ড ওয়ার ইজ স্টেয়ারিং ইট আস। মানে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলতে পারি, গত 3 বছর ধরে কনসিয়াসলি আমি দুপুরবেলার খাওয়াটা আমি একটা আইটেম দিয়ে খাই, ইচ্ছে করে। কেন? যদি ফুড শর্টেজ হয়, গ্যাস শর্টেজ শুরু হয়ে গেছে না, শিখতে হবে মানুষকে কম খাওয়া, অল্পে জীবন ধারণ করা, যতটুকু দরকার তার বেসিসে জীবন ধারণ করা। আগামী শতাব্দীগুলো তো অবশ্যই খুব কঠিন হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আমরা যতটা রিলিশ করে আনন্দ করে জীবন কাটিয়েছি সেটা তো বুঝতেই পারছি। উই হ্যাভ, বিশ্বাস করুন, উই হ্যাভ লিভড দি বেস্ট টাইম ইন দিস আর্থ। এমনকি আমাদের বাবা মায়েদের থেকেও বেশি, বাবা মাদের থেকে উই আর দি মানে প্রিভিলেজড ক্লাস, এই জেনারেশনটা আমাদের। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর একটা মোটামুটি বিশ্বজুড়ে শান্তি, হ্যাঁ
তারপরেও লড়াই হয়েছে, ইউনাইটেড স্টেটস সব জায়গায় গিয়ে হাত ঢুকিয়েছে, কিন্তু ওভার অ্যান্ড বাই অ্যান্ড লার্জ মেডিকেলি অনেক ইমপ্রুভড হয়ে গেছে মেডিকেল সিস্টেমস, খাদ্য সরবরাহ খুব সুন্দর হয়ে বেড়েছে, গেছে, সবুজ বিপ্লব। সবুজ বেড়েছে, আপনার মানুষ খেতে পাচ্ছে 3 বেলা, বিভিন্ন রকমের খাবার বাড়ছে, আপনার ট্রাভেল ট্যুরিজম সব বেড়েছে। সো উই হ্যাভ লিভড দ্য, আই মিন রাইট নাও উই আর এট দ্য বেস্ট স্টেজ, মোস্ট ম্যাচিওর্ড ফেজ অফ এভলিউশন, হিউম্যান এভলিউশন। এর পরের সময়টা, এরপর আমার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পুরীর মন্দিরে আমরা জানি যে 18 বার আক্রমণ হয়েছিল, কিন্তু এই আক্রমণগুলো কারা করেছিল এবং সেটা থেকে বাঁচলই বা কী করে পুরীর মন্দির? সে এক অদ্ভুত কাহিনী। বাংলা থেকে, দিল্লি সুলতানের থেকে, মুঘল সুলতানের থেকে, এই যে 18বার আক্রমণ হয়েছে তার মধ্যে 17বার মুঘল সুলতানের, দিল্লি সুলতানের, বেঙ্গল সুলতানের, এই 3টে থেকে হয়েছে। কখনো তুগলকরা, কখনো লোদিরা, কখনো কারনানিরা। তো এবার যেটা দেখা যাচ্ছে, ভারতবর্ষের 2টো জায়গা আছে যেখানে ফ্লাইট অফ ডিটিস বা ভগবানের পুনর্বাসন দেখা যায় সবচেয়ে বেশি মাত্রায়। এক হচ্ছে ব্রজভূমি, 2 হচ্ছে গিয়ে জগন্নাথপুরী। প্রত্যেকবার যখনই এরকম আক্রমণ হয়েছে, মহাপ্রভুকে কোনো না কোনো জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। সেটা আপনার চিল্কার আশেপাশে হতে পারে, দ্বীপগুলোতে, বা অনেক গভীর জঙ্গলে, সোনপুরের জঙ্গলে, বা আপনার কুজাঙের মতন গভীর জায়গায়। তো এই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় লুকোনো হয়েছে, এবং এতবার এত জায়গায় লুকোনো হয়েছে, সে এক অনির্বাচনীয় কাহিনী। মানে সত্যি কথা বলতে কি, শুধু এই টপিকটার ওপরই ডিসকাস করা যায়। এখানে এত রোমাঞ্চকর এবং এত অসাধারণ সব কাহিনী লুকিয়ে আছে, সত্যি ঘটনা, সব সত্যি ঘটনা। এবং কালাপাহাড়ের আক্রমণ সবাই জানে, কিন্তু আবার এও ঠিক যে প্রবাবলি জগন্নাথ মন্দির একমাত্র মন্দির যেখানে হিন্দু রাজারাও আক্রমণ করেছে। এটাও একটা অদ্ভুত ব্যাপার। কি বলছেন? হ্যাঁ, মানে ধরুন টোডারমাল, আমরা আকবরের টোডারমাল। আন্ডারে টোডারমালের নাম আমরা সবাই জানি। টোডারমালের ছেলে কল্যাণ মাল ছিল এক সময় সুবেদার কটক সাইডে। তো উনি 2বার আক্রমণ করেন। প্রথমবার উনি সফল হন, দ্বিতীয়বার ওনাকে পাইকরা বা খান্ডায়তরা মেরে ভাগিয়ে দেয়, যে কমান্ডো ফোর্সের আমি কথা বলছিলাম। বাট উনি জাহাঙ্গীরকে সন্তুষ্ট করার জন্য 2বার আক্রমণ করে, একবার উনি লুটও করেন মন্দির। আবার একজন রাজপুত রাজা, নর্মালি আমরা জানি রাজপুতরা ভারতের রক্ষা করেছে, হিন্দু ধর্মের রক্ষা করেছে, বর্ডারের প্রোটেকশন দিয়েছে, অনেক কিছু করেছে, সাকা জহর এগুলো শুনে আমরা জানি। বাট এটা একটা অদ্ভুত ঘটনা, যেখানে কেশোদামারু বলে একজন রাজপুত একজন আমাদের ভক্তের বেশে তার সৈন্যদল নিয়ে মন্দিরের মধ্যে ঢুকে যে রথগুলো ছিল সেই রথে আগুন লাগিয়ে দেয়। রথের সময় আক্রমণটা হয়েছিল, এবং তারপর পুরো শ্রীমন্দিরকে একটা ছোটোখাটো দুর্গের মতন তৈরি করে ফেলে, এবং প্রচণ্ড লড়াই হয়। তাতে বহু পাইক বা খান্ডায়ত জ্বলে মারা যায়। ওনারা ন্যাপথা বলস দিয়ে কাপড়ের গোলা বানিয়ে ওনারা ফেলেছিলেন। এবার ওনারা বড় বড় রথে এসছিল, আমাদের খুরদার, আমাদের গজপতির সৈন্য। তো ওই রথগুলোতে পরে আগুন লেগে অনেক মারা যায় জ্বলে। তো তারপর সন্ধি হয়, আমাদের গজপতির বোনকে কেশোদামারু বিয়ে করে, গজপতির মেয়েকে মুঘল হারেমে দেওয়া হয়। কি বলছেন? হ্যাঁ, এরকম ঘটনা আছে। সেই জন্য বললাম যে হারেমে দেওয়া হয় না, নিয়ে চলে যায় অ্যাজ আ পার্ট অফ দ্যাট। ও তো ইমপ্লাইড। তখন অনেক হিন্দু রাজার কন্যা, স্ত্রী সবাই মুঘল হারামে গেছে, দিল্লি সুলতানেটের হারামে গেছে। তো প্রচুর নিদর্শন আছে, ইটস আ রিটেন ডকুমেন্ট, রিটেন প্রুফস আছে। তো সেই জন্য বললাম যে এই অধ্যায়টা এত বড় এবং এখানে এত রকমের কাহিনী আছে যে শেষ করা যাবে না। তারপরে আপনার ধরুন বিশের মহান্তির ঘটনাটি, এই যে ব্রহ্মবস্তুটা, এই ব্রহ্মবস্তু আপনার কালাপাহাড়ের আক্রমণটা ছিল সবচেয়ে মানে ভয়ঙ্কর। মানে মন্দিরের প্রভূত ক্ষতি করেন উনি,
কল্পবটও জ্বালিয়ে দিয়েছিলেন। আজকে যে কল্পবট দাঁড়িয়েছে ওটা স্যাপলিং থেকে বেরিয়েছে। আসল কল্পবট উনি জ্বালিয়ে দিয়েছিলেন। যেরকম বাখতিয়ার খিলজি বৌদ্ধগয়ার যে গাছটি পিপল ট্রিটি জ্বালিয়ে দিয়েছিল, বোধি ট্রি জ্বালিয়ে দিয়েছিল, তেমনি এখানে কালাপাহাড় জ্বালিয়ে দিয়েছিল। তো এবার কথা হচ্ছে যে কালাপাহাড়ের আক্রমণ কি হয়, কালাপাহাড় ঠাকুরকে নিয়ে চিল্কাতে গিয়ে লুকিয়ে দেওয়া হয়েছিল, বাট সামহাও উনি ঘুষ টুস দিয়ে কোনো এক রাজার এমপ্লয়িদের কাছ থেকে খবরটা বার করেছিলেন যে কোথায় লুকোনো আছে। উনি ওখানে যান চিল্কার সেই দ্বীপে, গিয়ে খুঁড়ে বার করেন এবং নিয়ে এসে গঙ্গার পাড়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। তো এবার এই জায়গাটায় একটু ধোঁয়াশা আছে, ইন দ্য সেন্স কিছু অ্যাকাউন্টস পাওয়া যায় যেখানে কালাপাহাড় সঙ্গে সঙ্গে মারা যায়, কিছু অ্যাকাউন্টস আছে কালাপাহাড় তার আরও 23 বছর পর মারা যায়, ঠিক আছে, বাট উনি ওগুলোকে আগুন লাগিয়ে ফেলে দেন গঙ্গায়। আবার কেউ বলে যেহেতু ওনার অ্যাটাক হয়েছে, শরীর খারাপ হয়েছে থেকে ওনার ছেলে ওনাকে ট্রিটমেন্ট করার জন্য ওগুলোকে মানে বিগ্রহগুলিকে গঙ্গার মধ্যে ফেলে দেয়। এবার ওনাদের ফলো করছিলেন বিশের মহান্তি বলে এক বৈষ্ণব। এবার বিশের মহান্তি গৌড়ীয় বৈষ্ণব। বিশের মহান্তি ওই ব্রহ্মবস্তুগুলোকে উদ্ধার করেন ওই জ্বলন্ত বিগ্রহের মধ্যে থেকে। বিগ্রহগুলো আতপোড়া অবস্থায় এসে গঙ্গার ঘাটে লাগে, তখন সেখান থেকে উনি ওই বিগ্রহগুলোকে উদ্ধার করে উনি নিজের মৃদঙ্গের মধ্যে লুকিয়ে নেন, যাতে মুঘল সৈন্যরা ওনাকে সন্দেহ না করতে পারে। কি অসাধারণ কাহিনী! আজকে এই যে জগন্নাথ মহাপুর আছে, আমাদের এই ব্রহ্ম পদার্থ নিয়ে আমরা এত রকমের আলোচনা করি, এর এত মাহাত্ম্য আলোচনা করি, কি বস্তু সেই নিয়ে বোঝার চেষ্টা করি, কি বুদ্ধিস্ট, কি জৈন, কি হিন্দু, হোয়াট এভার ইট ইজ, বাট একটা মানুষ কিভাবে সেটা রক্ষা করেছিল, সেই রকম মানুষও ছিল। এই বিশের মহান্তি ওই মৃদঙ্গের মধ্যে লুকিয়ে নিয়ে আসে। তখন খুরদার রাজা যখন জানতে পারেন, গজপতি আই থিঙ্ক রামচন্দ্রদেব, উনি জানতে পেরে 6 মাসের মধ্যে কুজাং বলে একটি জায়গা আছে, সেইখানে উনি মন্দির বানিয়ে দেন ঠাকুরের। আজও আছে সেই মন্দির দাঁড়িয়ে, রেখা দেউলে আপনার বিমান আছে এবং জগমোহন আছে, দুটো স্ট্রাকচার আছে মন্দিরটায়। আজও ওখানে রথযাত্রা হয়, আজও ওখানে সেবা হয়, নিত্য সেবা। কুজাঙে উনি পুনঃপ্রতিষ্ঠা করেন ব্রহ্মবস্তুগুলোকে, এবং ওখানে মন্দিরটি 6 মাসে তৈরি করান উনি। ভাবুন কীরকম সুন্দর মন্দির, আপনি দেখলে ইন্টারনেটে দেখতে পাবেন। ওই মন্দির ওনার 6 মাসের মধ্যে তৈরি করেন এবং ওখানেই সেবা পেতে থাকে ঠাকুর। তারপরে পুরীতে তার বেশ কিছু বছর পর ট্রান্সফার হয়। বাট দ্য ফ্যাক্ট ইজ বিশের মহান্তির ব্যাপারে উড়িয়াবাসীরাও জানতো না। ভেরি রিসেন্টলি গত বছর বিশের মহান্তির ওপর একটি সিনেমা হয়েছে, সেখানে এগুলো দেখানো হয়েছে, ইউটিউবেও আছে ওগুলোর নাম। বাট দ্যাট ইজ দ্য পারসন বিশের মহান্তি, যিনি রক্ষাকর্তার কাজ করেছেন। মৃদঙ্গে করে উনি লুকিয়ে নিয়ে এসছেন। তো এরকম আরও জায়গা আছে যেখানে মহাপ্রভুকে গভীর জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, কখনো গরুর গাড়ি করে, কিছুটা কাঁধে করে বয়ে, কিছুটা নৌকো করে নিয়ে গেছে। আজকে চিল্কাতে একটি দ্বীপ আছে কাঙ্কানা শিখারি বলে। কাঙ্কানা শিখারিতে আজও চিল্কার ওপর বোটে করে রথযাত্রা পালন হয়। ওই সময় হয়েছিল, রিমেম্বারিং দোজ ডেজ, আজও পালিত হয়। ভাবুন, আমি নিজে পোস্ট করেছি ভিডিও ফেসবুকে এই নিয়ে আমার অ্যাকাউন্টস থেকে। মানে কি অসাধারণ সাহস, বলিদান, রেজিলিয়েন্স, এগুলোর মানে সাংঘাতিক নিদর্শন। যেই সব সেবায়েত, রাজা, সৈন্য, এদের যে স্যাক্রিফাইস, যে আত্মত্যাগ, তার জন্য আজকে মন্দির দাঁড়িয়ে আছে। এটাই বোধহয় ভগবানের মাহাত্ম্য। আমার শেষ প্রশ্ন আজকের পডকাস্টে, আমরা অনেক কিছু জানলাম, আমরা জগন্নাথ দেবকে নিয়ে খুব কমন কিছু প্রশ্ন আমরা বারবার রাখি, কিন্তু এই কমন প্রশ্নের বাইরেও অজানা যে দিকগুলো, সেগুলো মনে হয় আজকে আমরা আলোচনা করলাম। শেষ প্রশ্ন, যে ঐতিহাসিক ব্যাপার নিয়ে আমরা কথা বললাম, আক্রমণ নিয়ে কথা বললাম, কিন্তু এই এত আক্রমণের পরেও যেটা আমরা এক্ষুনি বলছিলাম, যে প্রভু জগন্নাথ তিনি অ্যাজ ইট ইজ একই রকম রয়ে গেছেন, এবং আজও আমরা সেখানে এত বছর পরে জেন জি, এরপরে হয়তো জেন আলফা, তারাও যাচ্ছে, বেটা যারা জেন বেটা তারাও যাবে। সুতরাং এই যে
সহস্র বছর ধরে ধরে মানুষ যাচ্ছে, কিন্তু ওই মন্দিরটা অক্ষত রয়ে গেছে। এর পিছনে একটা ডিভাইন ব্যাপার স্যাপার তো রয়েছে, এটা তো অলৌকিকতা বা ঐশ্বরিক ব্যাপার তো নিশ্চয়ই। দেখুন, সেটা তো ঐশ্বরিক ব্যাপার আছে, যেমন লিঙ্গরাজ দাঁড়িয়ে আছে, এখানেও দাঁড়িয়ে আছে, সেটা ঐশ্বরিক ব্যাপার আছে। বাট ঐশ্বরিক ব্যাপারের থেকেও অনেক বেশি যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হচ্ছে গিয়ে রাজা, সৈন্য, সেবায়েত, এদের আত্মত্যাগ। যেরকমভাবে আমি বললাম যে ওনাকে কীভাবে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, বারবার নির্বাসনে রাখা হয়েছিল, বাঁচানো হয়েছিল। এবং এই যে খান্ডায়েত বা পাইকদের যে আত্মত্যাগ, যেটা আনন্দ বর্মন চোরাগঙ্গাতে যে সিস্টেমটা চালু করে দিয়ে গেছিল, যে শাহিদ মধ্যে জগাগুলোর মধ্যে একটা আখাড়াতে বেছে বেছে ইয়াং ছেলেদের নেওয়া হতো, তাদের হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট, অস্ত্রবিদ্যা, আপনার তারপরে একটা আর্মড, নট আর্মড ফোর্স, আ চয়েস, আই মিন আ সিলেক্টেড আর্মড ফোর্স, মাচ লাইক আপনি ধরে নিন তখনকার দিনে এনএসজি কমান্ডোস, এলিট ফোর্স। এই এলিট ফোর্স রাজার কাছে রাখা থাকতো, আর এরাই গিয়ে লড়তো মন্দির বাঁচাবার জন্য। এবং তাদের যে অসীম সাহসিকতা, তারা যে কতবার লড়েছে, তারা না থাকলে আজকে এই মন্দির ধূলিসাৎ হয়ে যেত। এই মন্দির ধূলিসাৎ হয়ে যেত। এই 17বার যে আক্রমণ হয়েছে, 18তমটা মহিমা ধর্ম করেছিল, সেই ব্যাপারে আমি যাচ্ছি না। বাট এই 17বার যে আক্রমণ হয়েছে, এই মানুষগুলো না থাকলে কোনো বাঁচার কোনো উপায় ছিল না। ইনফ্যাক্ট মন্দিরের যে এভলিউশন হয়েছে, আপনি যে মন্দিরে ঢুকলে প্রথমে আপনি যে প্রাচীরটা ক্রস করেন, তারপরে সিঁড়ি দিয়ে উঠে আরেকটা প্রাচীর পাবেন। এগুলো কি? এগুলো হচ্ছে গিয়ে এভলিউশনের পার্ট। যেমন মন্দির যখন প্রথম তৈরি হয়েছিল, তখন ছিল কুর্ম বেড়া, যেটা আপনি 22 পাশ দিয়ে উঠলে যে প্রথম দেয়ালটা পাবেন। বাট তার আগে মন্দিরে ঢোকার আগেও তো আপনাকে একটা বিরাট দেয়াল ক্রস করতে হয়, তাই না? ওটা হচ্ছে কি মেঘনাথ প্রাচীর। ওটা করেছিলেন গজপতি কপিলেন্দ্র দেব রাউতরে, কারণ ততদিনে অ্যাটাক শুরু হয়ে গেছে। ওটা মন্দির বাঁচাবার জন্য কপিলেন্দ্র দেব রাউতরে ওটাকে করিয়েছিলেন। তো এই যে এই এভলিউশনটা হয়েছে, এই যে বিভিন্ন রাজারা বিভিন্ন সময়ে যেরকমভাবে ডেভেলপ করেছেন, কেউ স্ট্রাকচারালি ডেভেলপ করেছেন, ফোর্টিফাই করেছেন, কেউ মানে ফোর্সেস বানিয়েছে প্রোটেকশন করার জন্য, তাদের ট্রেনিংয়ের জন্য পারসিস্টেন্টলি তাদের করা হয়েছে, গ্রুম করা হয়েছে। এবং তাদের অবশ্যই তাদের বলিদান, এবং সেবায়েতদের যে অসাধারণ মানে তাদের সাহসিকতা, গরুর গাড়ি করে নিয়ে যাওয়া, লুকিয়ে নিয়ে যাওয়া, আপনার বোটে করে নিয়ে যাওয়া, চিল্কাতে ক্রস করানো, ও আজও তারা সেই দিনগুলো মনে করেন। মানে আজও জগন্নাথ মন্দির আছে সেই সব জায়গায়। আমি বাঙালিকে বলবো যে আপনারা কাঙ্কানা শিকারিতে যান, কুজাঙে যান, সোনপুরে যান, যেখানে মহাপ্রভু, যেখানে ওনার নির্বাসন ছিল। সেই জন্য কুজাঙে উনি শরণ নিয়েছিলেন বলে কুজাংকে বলা হয় শরণ ও শ্রীক্ষেত্র। যেহেতু মহাপ্রভু ওখানে ছিলেন, শ্রীক্ষেত্র হয়ে গেল ওটা। আর যেহেতু ওখানে শরণ নিয়েছিলেন, সেই জন্য শরণ শ্রীক্ষেত্র। আবার সোনপুর, ওখানে উনি পাতালের তলায় ছিলেন, গুহার মধ্যে পাতালের তলায়, সেই জন্য ওটাকে বলা হয় পাতালি শ্রীক্ষেত্র। তো এইরকম একদম। আমার মনে হয় আজকের এপিসোডে আমরা অনেকগুলো দিক নিয়ে আলোচনা করলাম, অনেকগুলো মিথ না সত্যি সেগুলো নিয়ে আলোচনা করলাম। পুরীতে গেলে পাপ ক্ষয় হয়ে যায়, এটা সত্যি? এক কথায় উত্তর। এটা তো আপেক্ষিক কোশ্চেন হয়ে গেল, মানে খুবই আপেক্ষিক ব্যাপার। কারণ একটা জমের সিঁড়িও রয়েছে, একটা জমের সিঁড়ি রয়েছে, সবই রয়েছে। এবার কার কি হলো আমি তো বলবো, আমি বলবো রাদার সারদা মা যেরকম বলেছিলেন যে রথাগ্রে বামন বিদ্যাতে, সেটা যদি সত্যি যে রথের ওপর মহাপ্রভু দর্শন করলে পাপ স্খলন হয়ে যায়, তাই যদি হতো, তাহলে কর্ম কি? তাহলে আর নিষ্কাম ভক্তি কি? আর তার সংকীর্তনই বা কী? আমি যেটা মনে করি সেটা, এটা আমার ব্যক্তিগত মতামত, অবশ্যই মানুষ আমার সাথে ম্যাচ করতে পারে, নাও ম্যাচ করতে পারে। এটা সারদা মা বলেছিলেন, নিষ্কামভাবে যারা দর্শন করছে তাদেরই মুক্তি হবে। এটা খুব ভালো, ঠিক কথা, এটা খুব ঠিক কথা। আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি, কিন্তু কথা দিচ্ছি যে এই পডকাস্ট নিয়ে আপনাদের মতামতের উপর আমরা আবারও একটা এপিসোড করব। তাই এই পডকাস্ট দেখার পর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, এটা বলছি কারণ সূর্যদার আগের এপিসোডে আপনাদের প্রচুর, মানে এতটাই হিউজ প্রশ্ন এসেছে যে আমাদের টিম সেগুলো দেখতে দেখতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। তাই আপনাদের যদি এই এপিসোড দেখে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। বা আপনারাও যদি যে ফিলিংস, যে অনুভূতি আমাদের এখান থেকে হলো, আমরা জানতে পারলাম সূর্যদার কাছ থেকে, সেই একই অনুভূতি আপনাদের হয়েছে, সেটাও জানাতে ভুলবেন না। আর
তার সঙ্গে সঙ্গে এই কন্টেন্টটা, এই পডকাস্টটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর মেম্বারশিপ অফার আমাদের চলে এসেছে। যারা যারা মাইথোলজি বাই রেনেসার সঙ্গে একান্ত হয়ে একদম পরিবারের মতো আরও একাত্ম হয়ে জুড়তে চান, আরও নতুন নতুন কিছু দেখতে চান, কথা বলতে চান আমার সঙ্গে, তাহলে অবশ্যই আমাদের মেম্বারশিপ অফার অ্যাকসেপ্ট করুন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। প্রভু জগন্নাথের আশীর্বাদ আমাদের সবাইকে, আমাকে, সূর্যদাকে, আপনাদের সবাইকে যেন ভালো রাখে। আজ এ পর্যন্তই। নমস্কার। জয় জগন্নাথ।